মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ঈশান আর স্মিতা বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি নিল। ঈশান রাত্রির ঠিকানাটা খুব অদ্ভুতভাবে পেয়েছিল। রাত্রি একবার অনলাইনে একটা অর্ডার করেছিল। ওর ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই ঈশানের ফোন থেকে অর্ডারটা করতে হয়েছিল। তখনই নিজের কলকাতার বাড়ির অ্যাড্রেসটা সেখানে দিয়েছিল। ঈশান সেই অর্ডার ডিটেল খুঁজে বার করে অ্যাড্রেসটা বের করল। ট্যাক্সিওয়ালাকে ঠিকানাটা বলে সেদিকে যেতে বলল। সারাটা রাস্তা ঈশান আর স্মিতা প্রায় নিঃশ্বাস আটকে বসে রইল। ট্যাক্সিটা ঈশানের দেওয়া অ্যাড্রেসের কাছাকাছি এসে একটা রাস্তায় থামল। মেইন রোডেই ওরা ট্যাক্সি থেকে নেমে গেল। রাত্রির ঠিকানাটা একটা গলির ভেতরে। ঘড়িতে তখন 8টা বাজে। ঈশান আর স্মিতা অ্যাড্রেসটা দেখে বাড়িটা খুঁজতে লাগলো। অনেকগুলো রাস্তার মোড় পেরিয়েও কিছুতেই ঠিকানাটা খুঁজে পেল না। পাড়ার মোড়ের কিছু দোকানে জিজ্ঞেস করলো, ওরাও কিছু বলতে পারল না। ঈশান একবার ভাবল, এই ঠিকানাটা হয়তো ভুল। রাত্রির যদি কোনো অস্তিত্বই না থাকে, ও যদি সত্যি অমৃতাই হয়, তাহলে কলকাতার কোনো ফ্ল্যাটের সত্যি ঠিকানা ও দেবে কি করে? কিন্তু স্মিতা হাল ছাড়ল না। অনেক খোঁজাখুঁজির পর প্রায় ঘন্টাখানেক বাদে রাত্রির দেওয়া ঠিকানা পাওয়া গেল। অলিগলির প্রান্তে একটা বড় কমপ্লেক্সের মধ্যে 2 নম্বর টাওয়ার। গেটে সিকিউরিটি ওদের নাম আর ঠিকানা লিখতে বলল। ঈশান অ্যাড্রেসটা দিতে সিকিউরিটি কোন ফ্ল্যাট হতে পারে সেটা দেখিয়ে দিল, কিন্তু রাত্রি নামে কাউকে চিনতে পারল না। 2 নম্বর টাওয়ারের 5 তলায় রাত্রির ঠিকানা। রাত্রি ঈশানকে বলেছিল এই ফ্ল্যাটেই ও ওর মায়ের সঙ্গে থাকে। স্মিতা আর ঈশান লিফটে উঠে 5 তলায় এলো। ওখানে 3টে ফ্ল্যাট। ঠিকানাটা দেখে একটা ফ্ল্যাটের বেল বাজালো। একটা অল্প বয়সী বিবাহিতা মেয়ে দরজা খুলল। ঈশান মেয়েটিকে চিনতে পারল না। রাত্রি ওকে বলেছিল রাত্রি আর ওর মা শুধু দুজনেই থাকে, আর কোনো মেয়ের কথা কোনো দিন বলেনি। মেয়েটিকে দেখে কাজের মেয়ে বলেও তো মনে হচ্ছে না। মেয়েটি হিন্দিতে জিজ্ঞেস করলো ওরা কাকে খুঁজছে। ঈশান রাত্রির নাম বলল। মেয়েটি ভাঙা বাংলায় বলল, ইয়ে ইস নাম সে এখানে তো না কই নেই রহতা। স্মিতা একবার জিজ্ঞেস করলো ওরা ওই ফ্ল্যাটে কদিন ধরে আছে। মেয়েটি 1 মিনিট বলে ভেতরে গেল। একটু পরে একটি অল্প বয়সী ছেলে বেরিয়ে এলো, সম্ভবত মেয়েটির হাজব্যান্ড। ওরা বাইরে দাঁড়িয়েই কথা বলল। ছেলেটি হিন্দিতে যা বলল তার মুদ্রা কথা হলো, বছরখানেক ধরে ওরা এই ফ্ল্যাটটায় ভাড়া আছে। এর আগে এখানে কে থাকতো সেই ব্যাপারে ওরা কিছুই জানে না। ঈশান অনেকবার রাত্রির চেহারার বর্ণনা দিল, রাত্রি সম্পর্কে যা যা জানে সবটা বলল, কিন্তু কোনোভাবেই ওরা রাত্রিকে চিনতে পারল না। শেষে স্মিতা ওদের রাত্রি অর্থাৎ অমৃতার সেই ছবিটা দেখালো, যেটা সম্বিতের ডায়েরিতে ছিল। কিন্তু ছবিটা দেখেও ওই দম্পতি রাত্রি বা অমৃতা কাউকেই চিনতে পারল না। ঈশান হতাশ হয়ে পড়ল। ঘটনা ক্রমশ যেদিকে ইঙ্গিত করছে তাতে রাত্রির সত্যি কোনো অস্তিত্ব নেই বলে মনে হচ্ছে। ঈশান মনে মনে ভাবল, ও কি করে এরকম বোকামি করল? এতদিন ধরে রাত্রির সঙ্গে মিশেছে, অথচ কোনো দিন রাত্রিকে বাড়ি পৌঁছতেও আসেনি। তাহলে হয়তো বহুদিন আগেই ওর কাছে সবটা পরিষ্কার হয়ে যেত। অবাঙালি ছেলেটা ওদের বলল এই টাওয়ারের 8 তলায় এই ফ্ল্যাটের মালিক থাকেন। ওদের যদি কিছু জানার থাকে ওরা মালিকের সঙ্গে কথা বলতে পারে। ঈশান আর স্মিতা ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে আবার লিফটে করে 8 তলায় গেল। ফ্ল্যাটের মালিককে সহজেই পাওয়া গেল। দরজায় বেল বাজাতেই ভদ্রলোক নিজেই দরজা খুললেন। বয়স 70-এর কাছাকাছি, অদ্ভুত খোলাটে চোখ। ঈশানের এই ভদ্রলোককেও বেশ রহস্যময় মনে হলো। ঈশানের এখন যে মনের অবস্থা, তাতে ওর চারপাশের সবটাই কেমন অবাস্তব বলে মনে হচ্ছে। ভদ্রলোক স্মিতা আর ঈশানকে ঘরের ভেতরে ডেকে বসালেন। চোখে একটা মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোক স্মিতাকে ভালো করে দেখলেন। স্মিতাকে ওনার খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঈশানকে চিনতে পারলেন না। ঈশান এবার রাত্রির কথা জিজ্ঞেস করল। ওনার 5 তলায় যে ফ্ল্যাটটা ভাড়া দেওয়া, সেখানে রাত্রি নামে কেউ মায়ের সঙ্গে থাকতো কিনা। ভদ্রলোক বললেন, আজ 10 বছর ধরে ফ্ল্যাটটা ভাড়াই দেওয়া আছে। এই নিয়ে 2টো পরিবার ওখানে থেকেছে। প্রথম একটি পরিবার থাকতো মা ও মেয়ে। মায়ের ডিভোর্স হয়ে গেছিল, তাই মেয়েকে নিয়ে উনি একাই থাকতেন।
ঈশান ভাবল নিশ্চয়ই রাত্রির কথা বলছে। ভদ্রলোক বললেন, তবে গত বছর দুর্ঘটনায় মেয়েটি মারা যায়। এই ফ্ল্যাটেরই 14 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে বিচারি। ঈশান আর স্মিতা দুজনেই চমকে উঠল। এবার লোকটি বললেন, কিন্তু মেয়েটির নাম তো রাত্রি ছিল না, ওর নাম তো অমৃতা। ঈশান আর স্মিতা কোনো কথা বলতে পারছে না। ভদ্রলোক বলে চললেন, ওই ঘটনার পর একটা অবাঙালি পরিবারকে ফ্ল্যাট ভাড়া দিয়েছি, এখন ওরাই থাকে। ঈশান স্মিতাকে জিজ্ঞেস করল, তুই কোনোদিন অমৃতার বাড়ি আসিসনি? স্মিতা বলল, অমৃতাদি মারা যাওয়ার পর থানাতেই ওর ডেড বডি দেখেছিলাম। দাদা সুস্থ থাকলে এ ব্যাপারে বলতে পারতো, কিন্তু দাদার পক্ষে এখন এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলা তো মুশকিল। ঈশান এবার ভদ্রলোককে জিজ্ঞেস করল, আচ্ছা, মেয়েটি মারা যাওয়ার পর ওর মা কোথায় গেল? ভদ্রলোক কোনো সদুত্তর দিতে পারলেন না। বাড়িওয়ালা হিসেবে যতটুকু উনার জানার কথা তার বাইরে উনি আর কিছুই জানেন না। স্মিতা আর ঈশান ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বেরোতে গেল, এমন সময় ভদ্রলোক ওদেরকে পেছন থেকে ডাকল। কিছু একটা যেন তার মনে পড়েছে, ঠিক এমনভাবে বললেন, ও হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে পড়ছে, বলতে পারি। জানি না সেটা তোমাদের কোনো কাজে লাগবে কি না, তবে ভদ্রমহিলা 2-1বার ওনার ভাইদের কথা বলেছিলেন। ওই ভাইদের বাড়িতেই নাকি মেয়েটি ছোট থেকে বড় হয়েছে। হতে পারে উনি হয়তো ওই ভাইদের কাছেই চলে গেছেন, তবে একেবারে সঠিক বলতে পারবো না। স্মিতা জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কি জানেন ওনার ভাইয়ের বাড়িটা কোথায়? ভদ্রলোক বললেন, শুনেছিলাম রানাঘাটে। রানাঘাটের খুব বড় পরিবারের মেয়ে ছিলেন মহিলা। ঈশান এবার একে একে সবটা মেলাতে পারছে। ও এখন আর অবাক হলো না। রাত্রি ভেবে ও যে মেয়েটিকে ভালোবেসেছিল সে আসলে ওই অমৃতাই। মৃত্যুর পর যদি সত্যি কোনো জগৎ থাকে, তাহলে সেই জগতে পৌঁছে মানুষ হয়তো ইহজগতের সমস্ত খবরই জেনে যায়। হয়তো মৃত্যুর পর অমৃতাও জানতে পেরেছে যে ওর এই পরিণতির জন্য কোথাও না কোথাও ঈশানের একটা বড় ভূমিকা আছে, আর সেই জন্যে ঈশানের উপর প্রতিশোধ নিতে রাত্রির ছদ্মবেশে ফিরে এসেছে। ঈশানের খুব অসহায় লাগছে। ওর ভেতরে একটা পাপ বোধ ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। স্মিতা আর ঈশান অমৃতাদের ফ্ল্যাট থেকে বেরোলো। বাস স্ট্যান্ডে এসে দুজন চুপচাপ বসল। ওরা বুঝতে পারছে না এরপর ওদের কি করা উচিত। ঈশান বারবার ব্যর্থ হলেও রাত্রির ফোনে ডায়াল করেই চলেছে, কিন্তু ফোন পাওয়া যাচ্ছে না। রাত্রির সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে ও স্মিতাকে দেখালো। রাত্রির প্রোফাইলে অমৃতার মতন হুবহু একটা ছবি দেওয়া। ঈশানের হতাশ লাগছে। স্মিতাও কেমন যেন চুপ করে গেছে। ঈশান বলল, রাত্রির ঠিকানায় তো ওকে পাওয়া গেল না, তাহলে এবার কি করবি? স্মিতা বলল, আর তো একটাই উপায় আছে। ঈশান অবাক হয়ে তাকালো। স্মিতা বলল, ঈশানদা, ফোনে একবার দেখো তো আগামীকাল রানাঘাট লোকালের টাইম কটায়। ঈশান চমকে উঠল, বলল, রানাঘাট যাব? স্মিতা বলল, একমাত্র রানাঘাটে গেলেই হয়তো জানা যাবে রাত্রি আসলে কে। রানাঘাটেই হয়তো অমৃতাদি বা রাত্রি, যেই হোক, তাদের জীবনের কোনো রহস্য লুকিয়ে আছে। সেটা জানতে গেলে তো আমাদের ওখানেই যেতে হবে। ঈশানদা, আমাদের যেভাবেই হোক এই রাত্রির আইডেন্টিটি খুঁজে বার করতেই হবে। আর দেরি করব না, কাল ভোরই রানাঘাট রওনা দেব। অনেক রাত হয়ে গেল, দাদা ফ্ল্যাটে একা রয়েছে, তুমি আমাকে ফ্ল্যাটে নামিয়ে বাড়ি চলে যাও। আজ সত্যি ঈশানের বাড়ি ফিরতে কেমন ভয় লাগছে। ও কিছুতেই ভাবতে পারছে না আজ সকালেও রাত্রি ওর ফ্ল্যাটে এসেছিল। সারা দুপুর ওরা দুজনে ওই ফ্ল্যাটে একসঙ্গে কাটিয়েছে। এখন আবার ওখানেই ফিরে গিয়ে থাকা, না ঈশানের পক্ষে সম্ভব না। কিন্তু স্মিতার সঙ্গে তো সম্বিতদের ফ্ল্যাটেও যেতে পারছে না। ও
ওখানেও সেই সেই রাতের অভিজ্ঞতা ঈশানকে আতঙ্কিত করছে। ঈশান বলল, এসব থাক স্মিতা, আমার ভালো লাগছে না। আমি বরং একবার মুর্শিদাবাদের দেশের বাড়ি থেকে ঘুরে আসি। স্মিতা ওকে বাধা দিয়ে বলল, রাত্রির রহস্যভেদ না করে তোমার কোথাও যাওয়া হবে না ঈশানদা। যেভাবেই হোক এই রাত্রিকে খুঁজে বের করতেই হবে। আর ও যদি সত্যি অশরীরী হয়ে থাকে তাহলে আরেকবার অন্তত আমাদের মুখোমুখি হতে হবে। স্মিতা ফোন বের করে ক্যাব বুক করল। আজ রাতে ঈশান আর বাড়ি ফিরল না। অফিসে রাতের শিফটে ও ডিউটি নিল। ঈশান আগে কোনো দিন রাতের শিফটে ডিউটি করেনি, তাই ঈশানকে সবাই অফিসে দেখে অবাক হয়ে গেল। ওর এলোমেলো চুল, শুকনো চোখমুখ দেখে সবাই জিজ্ঞেস করছে ও ঠিক আছে কিনা। ওকে দেখেই মনে হচ্ছে অসুস্থ, কিন্তু এমন একটা বিষয় যে ঈশান কাউকে মন খুলে কিছু বলতেও পারছে না। হঠাৎ ঈশানের মনে পড়ল রাত্রি একবার এই অফিসে এসেছিল। ওর জুনিয়র স্টাফ রুবেলের সঙ্গে কথা বলেছিল, তার থেকে ঈশানের বাড়ির অ্যাড্রেস নিয়েছিল। আজ রাতে কারা কারা ডিউটিতে আছে সেটা দেখবার জন্য ঈশান অ্যাটেন্ডেন্সের শিটটা একবার দেখল। চোখে পড়ল আজ রাতে রুবেলেরও ডিউটি আছে। ঈশান সঙ্গে সঙ্গে রুবেলকে ডেকে পাঠালো। একটু পরে রুবেল চলেও এলো। ঈশান ওকে জিজ্ঞেস করল, আচ্ছা রুবেল, তোর মনে আছে কদিন আগে একটি মেয়ে আমাকে খুঁজতে এসেছিল এখানে? রুবেল বলল, আরে হ্যাঁ মনে আছে, আমাকে তো জিজ্ঞেস করলো তুমি কোথায়, তোমার বাড়ির ঠিকানাও নিল। ঈশান বলল, আচ্ছা তোর মানে মেয়েটিকে দেখে কোনো রকমভাবে অস্বাভাবিক কিছু মনে হয়েছে? রুবেল এই প্রশ্নটার কোনো মানে বুঝতে পারল না। বলল, অস্বাভাবিক কেন মনে হবে, আর 5টা মেয়ে যেমন হয় তেমনই। ঈশান বলল, তুই ওর সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলেছিলি তো? হ্যাঁ, আমি তো তখন অফিস থেকে বেরোচ্ছিলাম, দুজন তো একসঙ্গেই বেরোলাম। এই সামনের মোড়টা থেকে মেয়েটি ট্যাক্সি নিল তোমার বাড়ি যাবে বলে। তবে হ্যাঁ, মেয়েটিকে না খুব টেনশনে মনে হচ্ছিল, তোমাকে ফোনে না পেয়ে খুব চিন্তা করছিল বেচারি। আমার কাছ থেকে তোমার বাড়ির ঠিকানা পেয়ে একটু নিশ্চিন্ত হলো। ঈশান অন্যমনস্ক হয়ে ভাবল, রাত্রি যদি সত্যি মানুষ না হয় তাহলে এত দূরে অফিসে এসে এত কাণ্ড করে ঈশানের খোঁজ করার কি দরকার ছিল? রাত্রির ঈশানের জন্য এরকম চিন্তা করার মানেই বা কি? রুবেলের কথা ঈশানের ঘোর কাটল। এই চান্দা, আরে এই চান্দা, কি হয়েছে, কোনো প্রবলেম? ঈশান বলল, না 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 সেরকম কিছু না, তুই যা তোর কাজে যা। রুবেল চলে গেলে ঈশানের মনে হলো ওকে হঠাৎ এমনভাবে জিজ্ঞেস না করলেই হতো। ঈশান কোনো রকমে রাতটা কাটানোর অপেক্ষা করছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সকাল 9টার ট্রেনে স্মিতা আর ওর রানাঘাট রওনা হওয়ার কথা। স্মিতা বলছিল সারাদিনের জন্য পাশের বাড়ির একজনকে বলে রাখবে, সেই সম্বিতের খেয়াল রাখবে। ঈশান বুঝতে পারছে না আর কত রাত ও বাড়ি না ফিরে অফিসে কাটাবে। কোনো না কোনো একদিন তো ওকে বাড়িতে ফিরতেই হবে। ওর সঙ্গে যা ঘটনা ঘটছে এটা অন্য কারোর সঙ্গে ঘটলে কদিন আগে পর্যন্ত ঈশান বিশ্বাসই করতো না। ঈশানও এটা অন্য কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। একটা অদ্ভুত জালে ঈশান জড়িয়ে পড়ছে, যেখান থেকে কোনোভাবেই ও নিজেকে বের করে আনতে পারছে না। অফিসে বারবার কফি খেয়ে সারাটা রাত ঈশান জেগে রইল। ঘুমোতে ওর ভয় করছে। কে জানে, ঘুমোলেই যদি আবার সেই ঠান্ডা হাতের স্পর্শ কপালে এসে লাগে। দেখতে দেখতে ঘড়িতে 5টা বেজে গেল। অফিসে নাইট শিফটে যাদের ডিউটি ছিল সবাই একে একে বাড়ি যেতে লাগলো। ঈশান ভাবল, এত সকালে বেরিয়ে স্মিতাদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। ঈশান কাল স্মিতাকে বলেনি যে ও সারা রাত বাড়ি ফিরবে না। ঈশানের বারবার করে রাত্রির সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে পড়ছে। একটা সময় ঈশানের চোখে জল এসে গেল। জীবনে হালকাভাবে নেওয়া সামান্য একটা ঘটনা আজ একটা নিরীহ মেয়ের জীবন শেষ করে দিল। এমনকি সেই মেয়েটির মৃত্যুর পর সম্বিতও এরকম অপ্রকৃতস্থ হয়ে পড়েছে।
স্মিতার জীবনটাও নাজেহাল হয়ে যাচ্ছে। এমনকি এখন ঈশানও এই অমৃতার মৃত্যুর দায় থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। অফিস থেকে বেরিয়ে ঈশান মোড়ের একটা চায়ের দোকানে চা আর টিফিন খেল। ও জানে না আজ রানাঘাটে ওদের জন্য কি অপেক্ষা করছে। স্মিতাকে ও ফোন করতে গেল, কিন্তু তার আগেই ওর ফোনে স্মিতার ফোন বেজে উঠল। স্মিতা ওকে 8:30টায় সোজা স্টেশনে চলে আসতে বলল। ঈশান সেই মতন অফিসের কাছ থেকে বাস ধরে স্টেশনের দিকে গেল। 8:30টার অনেক আগেই ও স্টেশনে পৌঁছে গেল। চারপাশে সকালের ব্যস্ত শহরের ভিড়। এই ভিড়ের মধ্যে ঈশানের নিজেকে একেবারে আলাদা লাগতে শুরু করল। এই সকাল, এই ভিড় সবই ওর চেনা, তবু চারপাশটা ওর একেবারে অচেনা মনে হচ্ছে। ভিড়ের মধ্যে দিয়ে যে প্রত্যেকটা মানুষ হেঁটে চলেছে, ওরা কি আদৌ সকলে বেঁচে আছে, নাকি এদের ভেতরেও কেউ কেউ আছে যারা মৃত? এরা কি আদৌ মানুষ না জীবন্ত লাশ? এইসব ভাবতে ভাবতে হঠাৎ ও ভিড়ের মধ্যে স্মিতাকে এগিয়ে আসতে দেখল। স্মিতার মুখটাও কেমন যেন থমথমে। ঈশান বলল, দাদাকে কিছু বলিসনি তো? স্মিতা বলল, না না, দাদা তো নিজেকে নিয়েই ব্যস্ত। দাদার চোখে তো এখনো অমৃতাদি জীবিত। দাদার সঙ্গে এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। দাদা ভেবেছে আমি হয়তো দোকানে যাচ্ছি। স্মিতা ঈশানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল ঈশান ভালো নেই। স্মিতা বলল, কি গো, তোমার চোখ মুখ খুব শুকনো লাগছে ঈশানদা। জানি খুব টেনশনে আছো, কিন্তু ভেবো না, যেভাবেই হোক এই রাত্রিকে খুঁজে বের করলেই সবটা সলভ হয়ে যাবে। রাত্রিকে ঈশান খুবই ভালোবাসত। ঈশান বুঝতে পারছে না ও যে মানুষটাকে ওর জীবন, এমনকি ভবিষ্যৎ ভেবে ফেলেছিল, আজ হঠাৎ করে তার আর কোনো অস্তিত্বই নেই। ঈশান জানে না রাত্রির সঙ্গে ওর আর কোনো দিনও দেখা হবে কিনা। তবে সত্যি যদি রাত্রি ওর সামনে এসে দাঁড়ায়, ঈশান কি ওকে ভয় পাবে? ঈশান অমৃতাকে দেখেনি, হয়তো সেই জন্যই অমৃতার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা ওর কাছে অনেকটা গল্পের মতো শুনতে লেগেছে। ঠিক যেমন খবরের কাগজে প্রতিদিন নানা রকম দুর্ঘটনার খবর পড়ে সাময়িক একটা খারাপ লাগে, কিন্তু যেহেতু সেটা নিজেদের সঙ্গে ঘটে না, তাই কিছুক্ষণের মধ্যেই সেই খারাপ লাগাটা মিলিয়ে যায়। অমৃতার ঘটনাটা ঈশানের জন্য সেরকমই। অমৃতার মৃত্যু সম্বিতকে যতটা নাড়া দিয়েছে, ঈশানের মনে ততটা দাগ কাটেনি। হ্যাঁ, শুধু সম্বিতকে দেখলে ঈশানের একটা অপরাধ বোধ হয়, এইটুকুই। আজ যখন সম্বিতের জায়গায় নিজেকে বসিয়ে দেখছে, তখন একই সঙ্গে নিজের ভালোবাসাকে হারানো আর একটা অলৌকিক ঘটনার মুখোমুখি হওয়া, দুটোই ঈশানকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। ঈশান এতটা ভীতু টাইপের ছেলে কোনোদিন ছিল না, কিন্তু রাত্রিকে হারানোর যন্ত্রণা ঈশান কিছুতেই ভুলতে পারছে না। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকল। সকালবেলা অফিস টাইম হলেও কলকাতার উল্টো দিক বলে ট্রেনটা তুলনামূলকভাবে ফাঁকা। স্মিতা আর ঈশান ট্রেনে উঠল। ওরা বসার সিটও পেয়ে গেল। ট্রেন স্টেশন ছেড়ে চলতে শুরু করল। বহুদিন পর ঈশান ট্রেনে করে কোথাও যাচ্ছে। অফিসের কাজের চাপে আর গত 3 মাস ধরে রাত্রি ওর জীবনে আসার পর থেকে দূরে কোথাও যাওয়া হয়নি। ঈশানের খেয়াল হয় বহুদিনও বাড়িতেও যায়নি। রাত্রি ওর জীবনটাকে কেমন যেন আচ্ছন্ন করে ফেলেছে। এই 3 মাসের পরিচয় যেন ওর জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে উঠল। ঈশানের মনে পড়ল রাত্রি কদিন ধরে খুব বেড়াতে যেতে চাইত। ওর সমস্ত আবদার, অভিমান, ভালো লাগাগুলো একেবারে স্বাভাবিক। কোথাও কোনো অসঙ্গতি ঈশানের চোখে পড়েনি কখনো। কাল সারা রাত ঘুম হয়নি। চলন্ত ট্রেনে ঈশানের তাই চোখ লেগে গেল। ঘুম ভাঙল স্মিতার ডাকে, ঈশানদা, 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 আরে ঈশানদা চলো, রানাঘাট এসে গেছে, নামতে হবে তো। ঈশান কাঁধের ব্যাগটা নিয়ে প্ল্যাটফর্মে নামল।
একটা অচেনা শহর, কাউকে চেনে না এখানে। রানাঘাটে রাত্রি ওর মামার বাড়ির কথা বলেছিল ঠিকই, কিন্তু সেটা কোথায় ও জানে না। কলকাতায় রাত্রির ফ্ল্যাটের তাও একটা নির্দিষ্ট ঠিকানা ছিল, রানাঘাটে তো সেইটাও নেই। রাত্রি বলেছিল মামাদের বনেদি বাড়িতে দুর্গাপুজো খুব বিখ্যাত, ও এইটুকুই জানে। এইসব 7-5 ভাবতে ভাবতে ওরা রিক্সা স্ট্যান্ডের দিকে এগোলো। কিন্তু একটা বড় প্রশ্ন রয়েই গেল, এত বড় একটা শহরে স্মিতা আর ঈশান কি আদৌ রাত্রির মামা বাড়ি খুঁজে পাবে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।